আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শুরুতেই কিছু কথা বলে নিয়েছে যে আমাদের গত বেশ কিছু ভিডিওতে আমাদের অনেক সম্মানিত দর্শক বাজে কমেন্ট করেছেন, যেটি সত্যিই আমাকে খুবই কষ্ট দিয়েছে। বিষয়গুলো হলো যে ছোট ছোট কিছু বিষয় আপনাদের জন্য এইচডব্লিউ দেওয়া থাকে, যেটা আপনার অনেকেই নেতিবাচক কমেন্ট করেন যে আমরা আপনার জন্য চাকর কিনা, আপনার জন্য এইচডব্লিউ করার জন্য বসে থাকি কিনা। বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক কষ্ট লেগেছে বিষয়গুলো। আবার এমন কমেন্টও এসেছে যে আপনার এইচডব্লিউ যে কাজটা দেন সেটা দেওয়ার আমাদের সময় নাই, আমাদের সময় নষ্ট হয়, আপনি সবগুলো উত্তর করবেন। ঠিক আছে, আমি আপনাদের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, ঠিক আছে, আমি হয়তো বা এইচডব্লিউ দিতে পারি বা না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে আপনারা কথাটা এভাবে আদেশ করতে পারেন না। আমি চাই যাতে আপনাদের একটুখানি উপকার হয়। আমি যে এখানে একটা ভিডিও তৈরি করতে গেলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি সময় নষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও দিতে হয়। এখানে মেইন টার্গেটটা হচ্ছে যাতে আপনারা একটুখানি হলেও উপকৃত হন আমাদের এই ভিডিওগুলো থেকে। তো সেখানে আমাদের সময় নষ্ট হচ্ছে কি না, এই যে বিষয়টা জানার দরকার। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি আপনার মতামতকে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা দিচ্ছি, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু বিষয়টা এরকম নয় যে একটি শুদ্ধ উত্তরকে আপনি ভুল বলে প্রমাণ করার একটা চেষ্টা করবেন, বিষয়টা এমন নয়। এছাড়াও ব্যক্তিগত আক্রোশ ঝাড়ার যে একটা প্রবণতা সেটাও বেশ কিছু কমেন্টে দেখেছি। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আমি কোনো একটা প্রশ্নে, যেমন এখানে যে প্রশ্নটা বলা আছে, এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, অর্থাৎ আমি লিঙ্ক প্রশ্নগুলো দিয়ে রাখি, এটা কি আমার অপরাধ? একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, একটা প্রশ্ন 3 ভাবে আসতে পারে, যেটা যদি আপনার জানা থাকে আপনারা পরীক্ষার রুমে গিয়ে কনফিউজড হবেন না। এটা কি ধরিয়ে দেয়াই আমার অপরাধ? আপনারা যাতে খুব ভালোভাবে বিষয়টা বোঝেন, যাতে কখনো কনফিউজড না হন, এই জন্য আমি লিঙ্ক প্রশ্নগুলো পয়েন্ট আকারে বলে দিই, যাতে আপনারা নোট করে নিতে পারেন, যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনাদের সুবিধা চাওয়া, আপনাদের ভালো চাওয়াটা কি আমাদের অপরাধ হয়ে গেল? আমি জানি না বিষয়গুলো, কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশনটা নিতে বাধ্য হলাম যে আপনাদের সবার জানা জরুরি। আমি সবাইকে বলছি না, অল্প কয়েকজন, আমার আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি। আমার ভুল হতে পারে, ভুলগুলো মার্জিত ভাষায় ধরিয়ে দিলে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। আমার আলোচনা করুন, সমালোচনা করুন, কিন্তু দয়া করে ব্যক্তিগত কোনো আক্রোশ ঝাড়বেন না। আমিও তো মানুষ, আমারও তো ইমোশন আছে। এই বিষয়টা আশা করছি বিষয়টা ভালোভাবে দেখবেন। আর যদি আমার এইটুকু কথা বলার মধ্যে কোনো ভুল থাকে বা কোনো নেতিবাচক পরিলক্ষিত হয়, দয়া করে আমাকে জানিয়ে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনাদের জন্য খাদ্য অধিদপ্তর প্রস্তুতির জন্য একটা গুরুত্বপূর্ণ পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে, আপনারা সেই নিয়ম মেনে আপনারা সেই কাঙ্ক্ষিত পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারবেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি মীর মশাররফ হোসেন কর্তৃক রচনা নয়? তাহলে মীর মশাররফ হোসেন কর্তৃক রচনা নয়, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, গাজী মিয়ার বস্তানি, তিনটাই কিন্তু মীর মশাররফ হোসেনের রচিত। তাহলে কৃষ্ণ কুমারীটাই নয়। জহির রায়হানের লেখা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম ছোট গল্প কোনটি? সম্ভবত এটা ক্লাস 7 বা 8-এ ছিল, যে অপুর গল্প যেটি, সেটি হচ্ছে 21-এর গল্প। বাংলা ভাষা বা সাহিত্যের প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কার? মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিপদ আপন্ন কোন সমাসের উদাহরণ? বিপদ আপন্নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? বিপদ কে আপন্ন, তার মানে কে উল্লেখ আছে, কে রে এতে, এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। প্রাংশু শব্দের অর্থ নিচের কোনটি? প্রাংশু শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায় বা উঁচু, লম্বা, অনেক বড়। তো সেই জাতীয় কোনো তথ্য আমাদের অপশনে নেই, তার মানে সঠিক উত্তর হবে কোনটি নয়। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান বলতে এখানে বিশেষ কিছু বোঝানো হয়েছে, তার মানে এখানে বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে। সুন্দর শব্দের বিশেষ্য রূপ কোনটি? সুন্দর নিজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ, তাহলে এর বিশেষ্য রূপ হবে সৌন্দর্য। উত্তপ্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? খুব সহজেই যে প্রশ্নটি ভুল হয়, উত্তপ্ত শৈত দিয়ে আমরা দিয়ে থাকি।
উত্তপ্তর সাথে সরাসরি সম্পর্ক হবে কার? শীতলের। বিষয়টি একটু খেয়াল রাখবেন, তাহলে সঠিক উত্তর হবে শীতল। চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? চলচ্চিত্র। চলত যুক্ত চিত্র, এখানে ত না ব্যবহার হবে খণ্ডত। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে আমাদের অদিতি শব্দের অর্থটা জানতে হবে। অদিতি শব্দের অর্থটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবী, ক্ষিতি, অবনী বিষয়গুলো সব এক, তাহলে শব্দ নয় কোনটি? এটি হচ্ছে নীর। অপাংক্তেয় শব্দের বিপরীত শব্দ কোনটি? অপাংক্তেয় শব্দের বিপরীত শব্দটি হবে অতুলনীয়। ঘোড়া রাখার জায়গা এর বাক্য সংকোচন কোনটি? ঘোড়া রাখার জায়গাকে বলা হয় আস্তাবল। এখানে একটা লিঙ্ক প্রশ্ন নেবেন যে হাতিশাল বা হাতি রাখার জায়গাকে কি বলা হয়? হাতি রাখার জায়গাকে কি বলা হয়, এটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চিবিয়ে খেতে হয় যা এর সংক্ষিপ্ত রূপ কি? চিবিয়ে খেতে হয় যা তা হচ্ছে চর্ব, তাহলে এখানে আমাদের একটা রেপ হবে, তাহলে এটি হবে সঠিক উত্তর। গাছপাথর বাগধারাটির অর্থ কি? গাছপাথর বাগধারাটির অর্থ, এটি আপনারা একটু কাজ থাকবে, আপনারা দয়া করে আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে যেটি উত্তর সেটি লিখে জানানোর জন্য, ABCD না লিখে জানানোর জন্য অনুরোধ করছি। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যে রোদন বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা চেষ্টা করা। কোন বানানটি শুদ্ধ? স্বতঃস্ফূর্ত বানানটি, শত বানানটা আমাদের আগে গ্রহণ করতে হবে। তাহলে এখানে স্বতঃস্ফূর্ত বানান কোনটি? তাহলে এখানে আমাদের প্রথম অর্থাৎ ক নাম্বার এবং ঘ নাম্বার দুটো কিন্তু প্রায় একই দেখতে, কিন্তু এখানে দীর্ঘকার নেই আর এখানে দীর্ঘকার রয়েছে, তাহলে এখানে দীর্ঘকার দিয়ে আমাদের সঠিক উত্তরটা করতে হবে। কুজ্ঝটিকা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কুজ্ঝটিকার সঠিক, এটা কুত ঝটিকা, ত নাকি খণ্ডত? এখানে আমাদের ব্যবহার করতে হবে খণ্ডত, কুত যুক্ত ঝটিকা। কোন বাক্যটি শুদ্ধ? বাক্য শুদ্ধি থেকে যে প্রশ্নটা রয়েছে, অন্যায়ের ফল, এখানে মৃত্যু রয়েছে, অনিবার্য, দুর্নিবার্য, ভয়াবহ, তাহলে এখানে সঠিক উত্তর হবে অন্যায়ের ফল অনিবার্য। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলা হয় কারক। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? প্রথম শত্রুমুক্ত জেলা হলো যশোর। কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার, যা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা বলা হয় বা দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয়। কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে ছিলেন? কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন, সঠিক উত্তরটি হবে জর্জ হ্যারিসন। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতিকে? আমি গত ভিডিওতে বলেছিলাম যে ভাস্কর্যগুলোর স্থপতি মনে রাখবেন। সাবাস বাংলাদেশের স্থপতি হচ্ছেন নিতুন কুণ্ডু। বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রূণ কোনটি? প্রথম হিমায়িত ভ্রূণ হলেন অপ্সরা। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে দায়ী থাকে? সরাসরি মন্ত্রিপরিষদগুলো তার জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। পরিবেশ দূষণ কত প্রকার? পরিবেশ দূষণ কত প্রকার? এটা মূলত 4 ভাগে হয়ে থাকে বা 4 প্রকারের হতে পারে। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? জলপ্রপাতগুলো এক নজর দেখে নেবেন। এখানে মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত মৌলভী বাজারে। সর্বশেষ গেজেট অনুসারে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভের জন্য ন্যূনতম বয়স হতে হবে 12 বছর 6 মাস, অর্থাৎ 12.5 বছর। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। লোহার কুড়ি তাপমাত্রা কত? লোহার কুড়ি তাপমাত্রা হবে 770 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবসের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে সঠিক উত্তরটি হবে 5 অক্টোবর। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কত সনে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত এটি হচ্ছে 1793 সালে। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের নিজস্ব কোনো ধরনের বুদ্ধি বা বিবেক শক্তি নেই। মানুষের রক্তে কত প্রকারের কণিকা রয়েছে? রক্তে 3 প্রকারের কণিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে।
তক্ষশিলা কোন দেশে অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। কোনটির আকর্ষণে জোয়ার ভাটা হয়? জোয়ার ভাটা সাধারণত চাঁদ বা চন্দ্রের আকর্ষণে হয়ে থাকে, তাহলে সঠিক উত্তর চন্দ্র। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কার হয়? বাংলাদেশ একটি ছোট্ট দেশ, 1971 সালে স্বাধীন হয়েছিল। মাইক্রোপ্রসেসর একটা ছোট্ট জিনিস, 1971 সালে আবিষ্কার হয়েছিল। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখার নাম কি? সীমারেখার নাম হচ্ছে বহুল আলোচিত সোনোরা লাইন। হ্যাভ ইউ ইভার ড্যাশ টু অ্যাবরোড? হ্যাভ ইউ ইভার বিন টু অ্যাবরোড? এটা এভাবেও আসতে পারে, হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন, বিন টু মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি অংশের শুরুতে আমাদের গত ইংরেজি ক্লাসের একটি বিষয় নিয়ে যে প্রথম প্রশ্ন ছিল, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ, কোন একটা নাম ছিল ড্যাশ টেলিফোন। এখানে বাই টেলিফোন নাকি ওভার টেলিফোন, এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি। অনেকেই কমেন্টও করেছেন যে ভাইয়া এটা ভুল হয়েছে। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাইয়া এটা কেন হলো না। আমি সত্যি খুব ভালো লেগেছে বিষয়গুলো, যে আপনারা এইভাবে কমেন্টগুলো করতে পারেন যে এটা কেন হলো, এটা হওয়ার কথা ছিল, এটা কেন হলো না, ভাইয়া আপনার এটা ভুল হয়েছে, সংশোধন করবেন। এই জিনিসগুলো ভালো লাগে। এখানে প্রথমে বিষয়টা আপনাদের একটু ইনশিওর করতে চাই যে বিষয়টা আমার এক ভুল ছিল। এখানে আমি পুরো প্রশ্নটি, এখানে দি উল্লেখ আছে কিনা সেটা না দেখে আমি ওভার দিয়ে দিছি। এখানে কথা হলো যে আমি এই বিষয় নিয়ে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি, এই বাই, ওভার বা অন কোনটি হবে আপনারা পারলে এখানে দেখে নেবেন। এবং নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন, এখানে বাই দ্য ফোন, বাই দ্য ফোন। যদি দা উল্লেখ থাকে তখন হবে ওভার দ্য ফোন, আর যখন দা উল্লেখ থাকবে না তখন হবে বাই ফোন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে অনেক সময় বাই দা ফোন থাকে, বাই ফোন থাকে, এটা সচরাচর ভুল হয়ে যায়, কারণ এখানে দা উল্লেখ থাকলে ওভার হবে, যদি না থাকে তাহলে বাই হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। টাইম আনটাইড ওয়াইট ফর নান, তাহলে এখানে ওয়াইট ফর নান, তাহলে এখানে ওয়াইটটা আমাদের দিতে হবে। এই সেমই প্রশ্নে লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করবেন যে টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারলাম। তাহলে এখানে আরও একটি যে প্রশ্নটা রয়েছে যে উইন্সের ক্ষেত্রে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে তখন কিন্তু স্লো অ্যান্ড স্টেডির ক্ষেত্রে উইন্স ব্যবহার করতে হবে, তখন এসটা যুক্ত করতে হবে। হুইচ ইজ দ্য কারেক্ট মিনিং অফ ফলস টিয়ার্স অফ সরো? ফলস টিয়ার্স অফ সরো বলতে বোঝানো মিথ্যা মায়া কান্না, অর্থাৎ ক্রোকোডাইলস টিয়ার্স। উই শুড টেক প্রপার কশন ড্যাশ ক্যান্সার, উই শুড টেক প্রপার কশন এগেনস্ট ক্যান্সার। দ্য নাউন অফ প্রেডিক্ট, প্রেডিক্টের নাউন কি? নাউন হতে হলে যোগ্যতা আছে না, শেষে NESS বা TION থাকবে, তাহলে এখানে TION আছে, অর্থাৎ প্রেডিকশন, এটা নাউন ফর্ম। ঋষি আস্কড মি হোয়ার ওয়ার ইউ, যেহেতু হোয়ার ইউ এখানে কি আছে, পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে ঋষি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন, এটাই হচ্ছে সঠিক উত্তর। ম্যান সিক্স ড্যাশ ব্রেড, তাহলে এখানে ম্যান সিক্স ফর, আচ্ছা এখানে ম্যান সিক্স ফর ব্রেড, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। এরপর রয়েছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হবে পপুলাস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবেট? অ্যাবেট অর্থ কি? তাহলে এখানে অ্যাবেটের আমরা যদি সিনোনিম করতে চাই তাহলে এখানে হবে কি হবে, সাবসাইড, মানে অল্প, কম। এরপর রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ বাই হোম, আমাদের পরের অংশে যেতে হবে, বাই হোম আর ইউ বিং কল্ড, তাহলে এখানে আর ইউ বিং কল্ড আছে, তাহলে এখানে হচ্ছে হু ইজ কলিং ইউ, এটাই কিন্তু আমরা সঠিক হিসেবে করতে পারবো। এ পারসন হু ওয়াক্স ইন স্লিপ ইজ কল্ড, অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটা, ঘুমের মধ্যে হাঁটা কি? স্বপ্নচারী, তাহলে স্বপ্নচারী বলে এখানে সমানবিওলিস্ট, somnambulist. It is many years that dash I came here, তাহলে it is many years since I came here. There is dash water in the glass, there is a little water, তাহলে এখানে a little ব্যবহার করতে হবে। Choose the correct sentence, আমাদের চারটি সেন্টেন্স রয়েছে, কারেক্ট কোনটি সেটি দিতে হবে। প্রথমে যেটা I have finished reading the book, এটাই তো সঠিক হয়, তাহলে এটি সঠিক, I have finished reading the book. I usually get up early in the morning, এখানে usually কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানে usually এটা মূলত অ্যাডভার্ব। Wait here until I dash you, তাহলে এখানে থাকো যতক্ষণ আমি তোমাকে ডাকবো, তাহলে কল করব, তাহলে এখানে হবে until I call you. Which one is wrong, নিচের কোনটি সঠিক নয়? তাহলে
লেফটেন্যান্ট, বিউটি, বিলি ক্রেন্ট। আচ্ছা, তার মানে তিনটাই সঠিক রয়েছে, তার মানে এখানে আমাদের ভুল কোনোটাই নাই, তার মানে নান, কোনোটিই নয়। রুনা ডাজন্ট লাইক দ্য পিপল হু স্মোক, নেম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজ। তাহলে এখানে রুনা ডাজন্ট লাইক দ্য পিপল, এখানে এইটা কোন ধরনের ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ হওয়ার সম্ভাবনা নেই, নাউন ক্লোজ তো হবে না, নন ক্লোজ, তার মানে কোনোটাই না। তাহলে এখানে সাবঅর্ডিনেট আর নাউন হতে পারে না, নন মানে কোনো ক্লোজই হবে না, হবে তো একটা, তার মানে মেইন ক্লোজ এটি। দ্য নিয়ারেস্ট মিনিং অফ এস্টেম, এস্টেম মানে কি? কাউকে সম্মান করা, এস্টেম এভাবে বলতে হবে উচ্চারণটা। তাহলে এখানে কাউকে সম্মান করা, সম্মান করা অর্থে আমাদের হবে হ্যাঁ রেসপেক্ট অ্যান্সার করা যেতে পারে, রাইট অ্যান্সার রেসপেক্ট। দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই, দ্য টেম্পেস্ট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়রের লেখা, তাহলে সঠিক উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়র। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 10 কিলোমিটার, স্রোতের বেগ কত? এটা আমরা কি খুব টেকনিক্যালি ব্যবহার করব। তাহলে এখানে আমাদের স্রোতে নৌকার বেগ কত? 20। অনুকূলে, অনুকূলে যখন হবে তখন কি হবে? দুটো যোগ হবে, আর যখন প্রতিকূলে হবে তখন দুটো বিয়োগ হবে। আমরা যদি এক্স প্লাস ওয়াই ধরে করি এবং এক্স মাইনাস ওয়াই ধরে করি, তাহলে এখানে আমাদের চাইছে কি? স্রোতের বেগ। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 20 হয়, এক্স মাইনাস ওয়াই যদি 10 হয়, তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে আমরা একটু শুরু করি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ধরবো? 20, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ধরবো? 10। তাহলে এখানে 2x ইকুয়াল টু কত হলো? 10। তাহলে এক্স এর মান কত হলো? 5। তার মানে অ্যান্সারটা কত হলো আমাদের? 5 হবে আমাদের সঠিক উত্তর। এখন কথা হলো, এখানে আমরা এক্সটাকে, এক্স এর মানটা 5 কেন ধরলাম? কারণ এক্সটা হচ্ছে স্রোতের বেগ আর ওয়াইটা হচ্ছে নৌকার বেগ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 0.0009 এর বর্গমূল কত? যখন দশমিকের পরে বর্গমূল করা হবে তখন শূন্য জোড়া জোড়া বাদ যাবে। তাহলে এখানে এক জোড়া শূন্য বাদ যাবে, তাহলে একটা শূন্য হবে। আর 0.9 এর বর্গমূল কত হবে? 0.3 হবে নাকি শুধু 3 হবে? তাহলে এখানে হবে শুধু 3 হবে। তাহলে এক জোড়ার জন্য একটা শূন্য এবং 0.9 এর বর্গমূল হবে শুধু 3, তার মানে এখানে বর্গমূল হবে 0.03। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অতিভুজের বিপরীতে কি থাকে? অতিভুজের বিপরীতে সবসময় সূক্ষ্মকোণ থাকবে নাকি সমকোণ থাকবে? অতিভুজের বিপরীতে থাকবে সমকোণ। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? গতকাল কিন্তু আমি টানা 2টা ভগ্নাংশ কোনটি ছোট এটি শিখিয়েছি। লবের সাথে হর যোগ করো, 12 দুগুণে 24, তার মানে এটার মান 24, 6 6 36, তার মানে এটার মান 36। তাহলে যেহেতু আমাদের ক্ষুদ্রতম চেয়েছে, আমরা এটা নেব, 12 দুগুণে 24, এটা ছোট হয়ে গেল, ওকে, এটা বাদ। এবার এটার সাথে আমরা তুলনা করব। 14 দুগুণে 28, 4 6 24, আবার বলি 14 দুগুণে 28, 4 6 24, তার মানে এবারে কিন্তু এটা ছোট হয়ে গেল। এবার এখানে আসি, এখানে 14 দিয়ে 10কে গুণ করতে হবে 140, আর এখানে 4 দুগুণে 8, 4 4 16, 168। তাহলে এখানে 140 আর 168, তাহলে কোনটা হলো সর্বশেষ? ঘ নাম্বারটাই কিন্তু ছোট হয়ে গেল। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, সংখ্যাটি কত? এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে পার্সেন্টেজ বিয়োগ বিয়োগফল তিনটা যদি একই হয় সর্বদা অ্যান্সার 200 হবে। উদাহরণস্বরূপ যদি বলি, কোনো সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল 50 হবে, তবুও 200। 100% থেকে 100 বিয়োগ করলে 100 হবে, তবুও 200। অর্থাৎ এই তিনটা যদি একই হয় তাহলে সবসময়ের জন্য 200 উত্তর হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি। এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড এ ইন্টু এক্স প্লাস 1 এর একটি উৎপাদক কত? তাহলে উৎপাদকটা আমাদের করতে হবে, তাহলে এটা কীভাবে করবো? আমাদের এখানে তুলতে হবে। তাহলে এখানে কি? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড এ ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে করি কীভাবে করব? তাহলে এখানে তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এ দিয়ে এক্স গুণ করলে কী হবে? এ এক্স মাইনাস এক্স ডিভাইডেড এ প্লাস 1, রাইট? এইভাবে তো আমাদের হবে। এখন আমাদের এখানে করতে হবে কি? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা সামনে নেব, মাইনাস এ এক্স এখানে আমরা সামনে নেব, এ এক্স মাইনাস এক্স ডিভাইডেড এ। এবারে আমরা যদি এখানে এক্স কমন নেই তাহলে আমাদের এখানে কত হবে? এক্স প্লাস, তাহলে এখানে এক্স কমন নিলে আমাদের এখানে কি এক্স আছে? তাহলে এখানে কিভাবে করব? এখানে আমাদের এক্স না থাকলেও এখানে কত নিতে হবে? তাহলে এখানে 1 ডিভাইডেড এক্স তখন হয়ে যাবে।
তাহলে এখানে কিন্তু আমাদের সেই ফরম্যাটটা আসবে না, তাহলে আমাদের এইভাবে নেওয়া যাবে না। তাহলে আমরা যদি এইভাবে নিই, এখান থেকে যদি কমন নেই, এখানে যদি আমরা এক্স কমন নেই, তাহলে কি হবে? এক্স মাইনাস এ হবে। এখানে যদি মাইনাস এ কমন নেই আমরা, তাহলে কি হবে? মাইনাস এ কমন, যে আমরা 1/a যদি কমন নেই, তাহলে এখানে 1/a কমন নিলে এখানে এক্স থাকবে মাইনাস, তাহলে এখানে আমাদের 1/a চলে আসবে, তাহলে এখানে হবে মাইনাস মাইনাস প্লাস। ওকে, আমাদের অঙ্কটা আরও একটু দেখতে হবে। তাহলে এখানে আমাদের কত আসবে? এক্স মাইনাস এ আসবে। ওকে, তাহলে আমাদের এবারে আসলো এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস 1/a। তাহলে একটা মাইনাস এ আসছে, একটা 1/a আসছে। এখন আমাদের প্রদত্ত অপশনগুলোতে কি আছে? প্রদত্ত অপশনগুলোকে এক্স মাইনাস এ আছে, তার মানে এটি সঠিক উত্তর হবে। a মাইনাস 1/4 ইকুয়াল আছে, a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? এটা খুব সহজে করবেন, জাস্ট 5 সেকেন্ড লাগবে। কিভাবে করবেন? মান স্কোয়ার মাইনাস 2, এভাবে জাস্ট এভাবে মনে রাখবেন, মান স্কোয়ার মাইনাস 2, কিন্তু এখানে যেহেতু মাইনাসের মান আছে সেহেতু আমরা করব মান স্কোয়ার প্লাস 2। তাহলে 4 4 4 স্কোয়ার 16, 2 কত হলো? 18। তার মানে 18 আমাদের অ্যান্সার। আমি আবারও বলছি, মান স্কোয়ার, এখানে আপনারা একটু লিখে নিতে পারেন এভাবে, যদি প্লাসের সূত্র হয়, প্লাস যদি প্লাসের সূত্র হয় তাহলে এখানে মান স্কোয়ার মাইনাস 2, যদি মাইনাসের, আচ্ছা সরি, এখানে মাইনাসের মান দেওয়া থাকলে তখন হবে মান স্কোয়ার প্লাস 2। ওকে, এটা স্কোয়ারের ক্ষেত্রে। এই দুটো যদি আপনারা ভালোভাবে রপ্ত করতে পারেন, আশা করছি মান নির্ণয়ের অঙ্ক কোনোটা আটকাবেন না। তাহলে এখানে মান স্কোয়ার প্লাস 2 হওয়ার কারণে 18 অ্যান্সার হয়ে গেল। পিতা ও 2 পুত্রের বয়সের গড় 27 বছর। 2 পুত্রের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? তাহলে এখানে প্রথমে আমাদের যেটি করতে হবে, পিতা ও 2 পুত্রের বয়সের গড় 27, এখান থেকে মোট বের করতে হবে। তাহলে 27 গুণন 3, তাহলে সেটা আমাদের করতে হবে। তাহলে এখানে 3 গুণিতক 27, তাহলে 3 7 21, 3 দুগুণে 6 আর 1 7, আচ্ছা সরি, 3 দুগুণে 6 দিয়ে 8 হবে 81। ওকে, তাহলে এখানে 81 হলো। এরপরে বলছে যে 2 পুত্রের বয়সের গড় 20 বছর, তার মানে 40, তাহলে এখানে বাদ দিলে 41 বছর হচ্ছে বাবার বয়স বা পিতার বয়স, তাহলে সঠিক উত্তর হবে 41 বছর। 3 × 4x - 6 ইকুয়াল 3x + 9কে সমাধান করলে x এর মান করতে হবে। এটা আমরা সমাধান আকারেও করতে পারি, অপশন ধরেও করতে পারি। অপশন ধরে কিভাবে করব? যে কোনো একটা মান ধরে আমাদের দুই পক্ষে সমান হতে হবে। আচ্ছা, তাহলে সমান যদি হয় তাহলে আমরা কিভাবে ধরতে পারি? যেমন 2 আছে, 2 যদি x এর জায়গাগুলোতে বসাই, তাহলে এখানে কত হবে? 4 দুগুণে 8, 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 2 হবে, তাহলে 3 দুগুণে 6, আমরা লেফট সাইডে পাইছি 6। এখানে 3 দুগুণে 6, 9 6 15, দুই পাশে কি মিলল? মিলে নাই, তার মানে এটি হবে না। আমরা যদি 3 বসাই তাহলে এখানে হবে 3 4 12, 12 থেকে যদি 6 বাদ দিই 6, 3 6 18। ওকে, এখানে যদি আমরা 3 3 9, 9 9 18, ওয়েল আমরা 3 যদি x এর জায়গাগুলোতে বসাই তাহলে আমাদের দুই পক্ষ সমান হয়, তার মানে x এর রাইট ভ্যালুটা কত? 3 হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে কত টাকার বার্ষিক মুনাফা? 500 টাকা হ্রাস পাবে। ওকে, তাহলে এখানে যেটা হবে, এখানে বলছে যে 12% থেকে 8%, তাহলে কত পার্সেন্ট কমছে? 4% কমছে। তাহলে 4% কমলে কত টাকার বার্ষিক মুনাফা? 500 টাকা। এটা হবে 12,500 টাকা। 12,500, 12,500 গুণন, হ্যাঁ 12,500 টাকা হবে। এরপরে যেটা রয়েছে x² + x, x² + 2x + 1 এর গসাগু কত? তাহলে এখানে x + 1 একটা পাবো, এখানে x + 1 টোটাল স্কোয়ার, মানে এখানে x + 1 দুইটা আছে, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে x + 1টাই হবে গসাগু। 0 3 8 15 24 এবং 35 ধারাটির নবম পদ কত? তাহলে এখানে প্রথমে আমাদের সিরিজটা কিভাবে আছে, অর্থাৎ সিকোয়েন্সটা কিভাবে আছে সেটা যাচাই করতে হবে, কয়টা পদ আছে সেটা যাচাই করতে হবে। নবম পদ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আরও 3টা পদ আমাদের বের করতে হবে। ওকে, এখন আমরা দেখব সিকোয়েন্সটা কি। এখানে 3, এখানে কত? পার্থক্য কত? 3, এখানে 5, এখানে, তাহলে এখানে কত হচ্ছে? 8 7, এখানে 9, এখানে 11। তার মানে আমাদের সবসময় বেজোড়ভাবে আমাদের কিন্তু পার্থক্যগুলো বেছে, এখানে 3, এখানে 5 7 9 11, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে?
13 হবে। তাহলে 13 আর 35 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? তাহলে এখানে 35 13 তাহলে কত হবে? 5 3 8 3 আর 1 4, এটা হচ্ছে 48। তাহলে এটা আমাদের কত হলো? এটা হচ্ছে সপ্তম নাম্বার। এবার অষ্টম, অষ্টমের সাথে এখন কত যোগ করতে হবে? 15। আর তাহলে এখানে 8 5 13 3 হাতে 1 4 2 6, তাহলে 63 হচ্ছে অষ্টম নাম্বার। এবারে নবম বের করতে হবে, তাহলে এখানে বের করতে 17। তাহলে এখানে 7 3 10 শূন্য হাত থেকে 1 6 2 8 80, তাহলে নবম পদ হচ্ছে 80। আশা করছি এবারে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 12 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 8, 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 13, সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? তাহলে 12 জনের প্রাপ্ত গড় 8, তাহলে 8 12 96। তারপর এখানে 8 জন ছাত্রের প্রাপ্ত নাম্বারের গড় হচ্ছে 8 আচ্ছা 13, তাহলে 3 8 24 8 8 2 10 104। তাহলে সকল ছাত্রের প্রাপ্ত নাম্বারের গড় কত? তাহলে এখানে দুটো যোগ করে এখানে 12 আর 8, তাহলে 20 দ্বারা ভাগ, তাহলে এখানে হবে 10। ওকে, 10 কিভাবে আমরা যদি একটু বলি, তাহলে আমাদের 12 জন ছাত্রের গড় নাম্বার 8, তাহলে 12 জন, তাহলে এখানে 12 জনের সাথে আমরা 8 গুণ করব, তাহলে 8 12 কত হচ্ছে? 96, এটা কিন্তু নাম্বার। এরপরে কত আছে? 8 জন আছে, তাহলে 8 জনের সাথে কত? 13 নাকি 14? 13, তাহলে এখানে 3 8 24 4 হাতে 2 3 একে 3 আর 2 8 একে 8 2 10, তাহলে এখানে 104, তাহলে এখানে মোট হলো কত? 200। তাহলে এখানে কত হলো? 6 4 10 104 আর 96, মূল্য হলো কত? 200। তাহলে আমাদের মোট ছাত্র কত? 12 8 20, তাহলে 20কে যদি আমরা 200কে 20 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1 2 2 3 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? যেহেতু চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত? নিশ্চয়ই 360 ডিগ্রি। তাহলে এখানে 2 আর 1 3 3 2 5 3 8, 8 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে 360কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 8 40 45, তাহলে 45 ডিগ্রি। না, একটু ক্যালকুলেশনের দরকার আছে, তাহলে 45 বা 55 এরকমটা হওয়ার কথা। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কত? 45 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, এখানে কেন বলছি ক্ষুদ্রতম? যেহেতু বলা আছে আমাদের ক্ষুদ্রতম অনুপাত 1, এই জন্য। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের যে কোনো দুই বিন্দু স্পর্শকারী রেখাকে কি বলে? জ্যা বলে। তাহলে যখন সেটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় ব্যাস হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হবে ব্যাস। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে যদি আমরা এরকমটা ভাবি যে আমরা এখানে করি যে 2 গুণন 3 সমান কত হলো? 6। তাহলে এখানে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 এর দ্বিগুণ 4, 3 এর দ্বিগুণ 9, তাহলে 4 নং 36। তাহলে 6 এর সাথে 36 এর সম্পর্ক কত হলো? 6 6 36, তাহলে কত হলো? 6 গুণ হলো কিনা? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে? 4 গুণ হবে নাকি 6 গুণ হবে? এই বিষয়টা একটু জানা দরকার। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের হিসেবে আসছে 6 গুণ, কিন্তু এখানে আমাদের ভুল কোথায়? যে এখানে আমরা 2 এর দ্বিগুণ না করে করেছি কি 2 এর বর্গ করেছি 4, 3 এর বর্গ করেছি 9, যার জন্য আমাদের এখানে 6 গুণ আসছে। অ্যান্সার হওয়ার কথা 4 গুণ। তাহলে এখানে 2 এর দ্বিগুণ 4 গুণন 3 এর দ্বিগুণ 6, তাহলে 4 6 24। এবারে 6 এর সাথে 24 এর সম্পর্ক 4 গুণ, তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 গুণ। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার, গাছটির উচ্চতা কত? তাহলে উন্নতি কত বলা আছে এখানে? উন্নতি কোণ বলা আছে 60 ডিগ্রি। তাহলে এখানে 17 সামথিং হওয়ার কথা এখানে, তাহলে 17.32 আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 অংশ লাভ হলো। তাহলে 8 ভাগের 1 ভাগ, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোনটা, যেগুলো সবগুলোই ক্রয় মূল্য, এর সাথে আমরা 8 ভাগ করব। তাহলে 8 ভাগ করে 1 ভাগ যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। এখানে আমরা দুই ভাবে করতে পারি, যেমন 400কে আমরা যদি ভাগ করি, 400কে 8 ভাগ করলে কত হবে? 50 হবে। তাহলে এখানে আমরা যে 450 থেকে 50 বিয়োগ করে 400 হয় কি না? হ্যাঁ হয়, তার মানে 400টাই রাইট অ্যান্সার। প্রথমটাই হয়ে গেল। আচ্ছা,
আর যদি এটা না হতো তাহলে কি করতাম, 450-কে 8 ভাগ করতাম, 8 ভাগ করে সেখান থেকে সেই 1 ভাগ বিয়োগ দিতাম, দিয়ে যদি 450 মিলতো তাহলে সেটি হতো। যেহেতু ক নাম্বার হয়ে গেছে, নিচের কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে? সর্বাধিক সংখ্যক ভাজক এখানে থাকার কথা 99 হবে না, 88। এ সমান 1 2 3, বি সমান ফাঁকা সেট হলে এ ইউনিয়ন বি সমান কত হবে? তাহলে এখানে শুধু 1 2 3 হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখি, যদি কোনো ভুল পরিলক্ষিত হয় অবশ্যই মার্জিত ভাষায় আমাদের সমালোচনা করতে ভুলবেন না। আর আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পিডিএফ শিট তৈরি করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু আমাদের পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই আমাদের পিডিএফ সংগ্রহ করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।